বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। ভারতের নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের পর এসব জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কাছে আবারও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষই সম্মত হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আটক করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দিল্লিতে বাজিমাত ঢাকার কূটনীতিবিদদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত আনা থেকে শুরু করে ভিসা সহজ করা, সব মিলিয়ে ভারত সফরে রীতিমতো মাস্টার স্ট্রোক দেখালো নতুন বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে প্রথম দিল্লি সফরেই অভাবনীয় কূটনৈতিক সাফল্য বাগিয়ে এনেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দর্শক, শেখ হাসিনা এভাবে ধরা খাবে ভারতে যাওয়ার পর, এটা কিন্তু শেখ হাসিনা নিজেও চিন্তা করতে পারে না যে আমি এভাবে ধরা খাবো। দর্শক, ইন্ডিয়ার মধ্যে এখন সবাই আন্দোলন করে তুলতেছেন, কেন এতদিন থেকে কেন পুষতেছেন আমাদের পার্শ্ববর্তী দেশের একজন এক্স প্রধানমন্ত্রীকে, তাকে এখানে রাখার ফায়দা কি? আমাদের দেশের সঙ্গে কেন বাংলাদেশের বহির্গত সম্পর্ক তৈরি হবে? আর শেখ হাসিনা কেনই বা এখানে থাকতে, তাকে কেন দেশে ফিরছেন না বা পাঠায় দিচ্ছেন না কেন? দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে কঠিন তর্ক বিতর্ক চলছে এখন ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মিডিয়া পর্যন্ত আসতে পারে নাই, নাকি মিডিয়ারা নিজেরা ইচ্ছা করে এগুলো দেখায় না, সেটা আমরা জানি না। দর্শক, আজকে আপনাদেরকে তেমন গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো, যেটা দেখার পর আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। চলুন আমরা দেখতে থাকি আজকে কি ঘটনা ঘটলো শেখ হাসিনাকে কেন্দ্র করে। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 24-এর 5ই আগস্ট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি নতুন সরকার গঠন হয়েছে। তারা 2 মাস অতিক্রমের পথে এগুচ্ছে। এরই মধ্যে কেটে গেছে 20 মাস। শেখ হাসিনার আওয়ামী লীগের এই দুর্দিনে দেশেই ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও এমপি ডক্টর শিরীন শারমিন চৌধুরী, কিন্তু আটক কিংবা গ্রেপ্তার হননি। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন 24-এর জুলাইয়ে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হয়েছেন। এই ঘটনায় আওয়ামী লীগের দিবা স্বপ্নে রীতিমতো ছাই ছিটিয়ে দিল বর্তমান সরকার। শিরীন শারমিন গ্রেপ্তার শুধু একটি ব্যক্তিগত আইনি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন ক্ষমতায় রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং ঠিক তার আগেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশের সুপারিশ এসেছে, তখন এই গ্রেপ্তারকে অনেকেই বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিশ্লেষণ করছেন। আইনগতভাবে দেখলে শিরীন শারমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। সেই প্রেক্ষাপটে গ্রেপ্তার এবং রিমান্ড আবেদন স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার অংশ। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সময় নির্বাচনটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ 20 মাস তাকে গ্রেপ্তার করা হয়নি। আবার নতুন সরকার গঠনের পর প্রথম দিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কাউকে স্পর্শ পর্যন্ত করা হয়নি, কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সুপারিশের পরপরই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধারাবাহিকতা অনেকের কাছে একটি স্পষ্ট বার্তা তৈরি করছে। রাষ্ট্র এখন শুধু সাংগঠনিক নয়, প্রতীকী নেতৃত্বকেও আইনের আওতায় আনতে প্রস্তুত। অর্থাৎ এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করার মতো সংকেতও দিয়ে দিচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী মনে করেছিলেন কিছু সময়ের মধ্যেই তারা আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে মাঠ পর্যায়ে একটি ধারণা তৈরি হয়েছিল রাজনীতি নিষিদ্ধ করা স্থায়ী হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফেরা সহজ হবে। কিন্তু সাম্প্রতিক 2টি ঘটনা সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান এবং সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেপ্তার, এই 2টি পদক্ষেপ মিলিয়ে একটি বাস্তবতা সামনে আসছে। রাজনীতিতে আওয়ামী লীগের দ্রুত প্রত্যাবর্তনের পথ আপাতত বন্ধ। এখানে সরকার হয়তো একটি কৌশলগত অবস্থান
স্পষ্ট করছে, আর সেটি হলো শুধু দল নিষিদ্ধ করলেই হবে না, নেতৃত্বের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় স্পিকার পদটি প্রতীকী, কারণ তিনি সংসদের প্রধান এবং আইন প্রণয়ন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। সেই জায়গা থেকে একজন সাবেক স্পিকারকে গ্রেপ্তার করা মানে রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক কাঠামোর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলা। বিশেষ করে শিরীন শারমিন ছিলেন দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং সংসদ পরিচালনার মুখ্য দায়িত্বে। তাই তাকে আইনের আওতায় আনা হলে সেটি একটি শক্তিশালী প্রতীকী বার্তা তৈরি করে। ক্ষমতার উচ্চতা দায়মুক্তি দেয় না। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি সরকার সরাসরি বড় ধরনের দমন পীড়নের পথে না গিয়ে ধীরে ধীরে চাপ তৈরি করছে। এই কৌশলের কয়েকটি ধাপ স্পষ্ট। প্রথম ধাপ প্রশাসনিক পুনর্গঠন, দ্বিতীয় ধাপ আইন সংশোধন ও রাজনৈতিক কাঠামো পুনর্নির্ধারণ, আর তৃতীয় ধাপ হলো প্রতীকী নেতৃত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। শিরীন শারমিনের গ্রেপ্তারকে অনেক বিশ্লেষক এই তৃতীয় ধাপের সূচনা হিসেবে দেখছেন। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত শব্দটি হচ্ছে যদি এবং কিন্তু। কারণ এখন কয়েকটি সম্ভাবনা সামনে এসেছে। সম্ভাবনা 1, আরও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হতে পারে। সম্ভাবনা 2, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন দীর্ঘ সময়ের জন্য স্থগিত থাকতে পারে। সম্ভাবনা 3, সরকার একটি উদাহরণ তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার করলে একই পরিণতি হয়। দর্শক, অবশ্য এই সম্ভাবনাগুলো এখনো নিশ্চিত নয়, কিন্তু শিরীন শারমিনের গ্রেপ্তার সেই আলোচনা নতুন করে উস্কে দিয়েছে। বাস্তবতা হলো শিরীন শারমিনের গ্রেপ্তার আইনের কাঠামোর ভেতরেই ঘটেছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের দিক থেকে এটি একটি বড় ঘটনা। কারণ এটিতে ক্ষমতার শীর্ষ স্তরের একজন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি নিষিদ্ধ রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এটি ক্ষমতা পরিবর্তনের পর রাষ্ট্রের অবস্থান কতটা কঠোর হবে তার ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে এই গ্রেপ্তার একটি বার্তা বহন করছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন নিয়ম তৈরি হচ্ছে এবং সেই নিয়মে পুরনো ক্ষমতার প্রতীকরা আর নিরাপদ নয়। আগামীতে এই তালিকায় আরও কাদের নাম উঠতে যাচ্ছে এখন সেটি দেখার বিষয়। এবার দিল্লিতে বাজিমাত ঢাকার কূটনীতিবিদদের। ওসমান হাদির খুনিদের ফেরত আনা থেকে শুরু করে ভিসা সহজ করা, সব মিলিয়ে ভারত সফরে রীতিমতো মাস্টার স্ট্রোক দেখালো নতুন বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে প্রথম দিল্লি সফরেই অভাবনীয় কূটনৈতিক সাফল্য বাগিয়ে এনেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সবচেয়ে বড় চমকটি এসেছে প্রত্যর্পণ চুক্তির ক্ষেত্রে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের ইতিমধ্যে ভারত সরকার গ্রেপ্তার করেছে এবং তাদের বাংলাদেশের হাতে তুলে দিতেও আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে দিল্লি। এর চেয়েও বড় সাহসী পদক্ষেপ ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে সরাসরি হস্তান্তরের অনুরোধ। 5 আগস্টের পর এই প্রথম ভারতের মাটিতে বসে নয়াদিল্লির চোখের দিকে তাকিয়ে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, যা প্রমাণ করে বাংলাদেশ এখন আর আগের সেই নতজানু অবস্থানে নেই। কূটনৈতিক এই মাস্টার স্ট্রোক এখানেই থেমে থাকেনি। গত কয়েক মাস ধরে বন্ধ থাকা ভারতীয় ভিসা নিয়ে চরম ভোগান্তিতে ছিল দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কিন্তু এই সফরের পরে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর কাছ থেকে দেশে বাড়তি ডিজেল ও সার সরবরাহের ইতিবাচক আশ্বাসও আদায় করে নিয়েছে ঢাকা। সবশেষে কূটনৈতিক চ্যানেলের বাইরেও একটি সরাসরি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধানের মাধ্যমে ভারতের ক্ষমতাসীন দলটির সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পৌঁছে দিয়েছেন। এটি মূলত রাষ্ট্রীয় প্রোটোকলের পাশাপাশি দলীয় পর্যায়ে সমান্তরাল যোগাযোগ স্থাপনের একটি কৌশলগত উদ্যোগ। এই পদক্ষেপ থেকে ইঙ্গিত মেলে যে আগের একতরফা ও প্রভুত্বগামী সম্পর্কের ধারা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক পুনর্নির্ধারণের চেষ্টা করছে। দিল্লির দীর্ঘদিনের আধিপত্যবাদী মনোভাবের বিপরীতে এটি ঢাকার একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী রাজনৈতিক চাল বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঢাকা দিল্লির মধ্যে দীর্ঘদিনের জমে থাকা সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। আর সেই ধারাবাহিকতায় দিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে হাদি হত্যা মামলার 2 আসামিকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। তবে এই ইতিবাচক অগ্রগতির মাঝেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ ইস্যুতে ভারতের কৌশলী অবস্থান নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এই প্রেক্ষাপটেই ঢাকা দিল্লির বৈঠকে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, যেখানে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার গ্রেপ্তার 2 আসামিকে ফেরত পাঠাতে উভয় দেশ সম্মত হয়েছে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফেরানোর বিষয়টি দ্রুত চূড়ান্ত করার উপর গুরুত্ব আরোপ করেন। তবে একই বৈঠকের ধারাবাহিক আলোচনায় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ জানালেও এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিশ্রুতি পাওয়া যায়নি। বরং পুরো বিষয়টিতে দিল্লির কূটনৈতিক অবস্থান ছিল স্পষ্টভাবে সতর্ক ও সংযত, যা স্বাভাবিকভাবেই বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য? বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে খুব দ্রুত কেন তারা পাঠাচ্ছে না? আসলে আমরা শেখ হাসিনাকে চাই, তার যে শাস্তি রয়েছে সেটা সে বুঝে নিক। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেকে বলছেন যে জামাতে ইসলামকে মানে খুব দ্রুত বিএনপি কে নামায় ফেলবে, এই কথাটা কতটুকু যুক্তি রয়েছে সেটা আমাদের কর্মসূচি জানিয়ে দিন। এবং রাস্তায় অলরেডি তারা নেমেও গিয়েছে। এই গণভোট পুরো বাংলাদেশ জুড়ে দিয়েছিলেন, আর সেই গণভোটকে নিয়েই তাদের তালবাহানা। এটা কিভাবে জাতিস হবে? দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানানো একান্ত প্রয়োজন। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।